আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জনতা পার্টি দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। এক তেলাপোকার ডাকে কাঁপছে দিল্লি। মোদী সরকারের ঘুম উড়ালো যে ভাইরাল আন্দোলন। আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে তরুণ সমাজ, তরুণ প্রজন্ম এই সাম্প্রতিক কয়েক বছরে, বিশেষ করে আমি উপমহাদেশের কথাই যদি বলি, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, তরুণ সমাজের আন্দোলনে সরকার পড়ে যেতে। আসলে তরুণরাই শুধু আজকে নয়, বছরের পর বছর ধরে তরুণরাই আসলে সরকার পতনে মূল ভূমিকা পালন করে। যেমন আপনি যদি বাংলাদেশে বা আমাদের এই সাবকন্টিনেন্টের কথাই বলেন, 69-এর গণ অভ্যুত্থানে কিন্তু আইয়ুব শাহের পতন হয়েছিল, তরুণরাই সেটি পতন করেছিল। আমি যেটি বলছিলাম যে তরুণরাই সরকারের পতন করে দেয়, বৃদ্ধরা এসে কিন্তু আন্দোলনে সামিল হয় না। কিন্তু সাম্প্রতিক সময় যুক্ত হয়েছে নয়া ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্ম, এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে পুরো সরকার পড়ে যাচ্ছে। আপনি বাংলাদেশের সরকার দেখেছেন 2 বছর আগে, শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মের বদৌলতে সরকার পড়ে গেছে। এবার কি তেমনটা ঘটতে যাচ্ছে দিল্লির মসনদের ক্ষেত্রে? খুব আশঙ্কাজনকভাবে একটি আন্দোলন বিস্তার লাভ করছে, যার কারণে এমন প্রশ্নের উদ্ভব হচ্ছে। বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অঙ্গনে আমরা আসলে কত কিছুই না দেখছি, কিন্তু কখনো কি শুনেছেন একটা মাত্র পোকামাকড়, হ্যাঁ একটা সাধারণ তেলাপোকা একটি দেশের শক্তিশালী সরকারকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে? শুনতে অদ্ভুত লাগলেও এই মুহূর্তে ভারতের রাজনীতিতে ঠিক এই অবিশ্বাস্য কাণ্ডটি ঘটছে। দিল্লির মসনদে 12 বছর ধরে বসে আছেন নরেন্দ্র মোদী। বিশ্ব রাজনীতিতে তার দাপট অনস্বীকার্য, কিন্তু সেই মোদী সরকারের ঘুম উড়িয়ে দিয়েছে সম্পূর্ণ নতুন এক ভাইরাল আন্দোলন, যার নাম ককরোচ জনতা পার্টি বা সিজেপি। যে আন্দোলনটি শুরু হয়েছিল স্রেফ সোশ্যাল মিডিয়ার একটা ব্যঙ্গ বা স্যাটার হিসেবে, তা আজ কোটি কোটি তরুণের ক্ষোভের আগুনে রূপ নিয়েছে। কিন্তু কিভাবে ছড়ালো এই আগুন? ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি মন্তব্য কিভাবে মোদী সরকারের বিরুদ্ধে তরুণদের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠল? আর কেনই বা বাংলাদেশ ও ভারতের যুব সমাজের জন্য এই ঘটনা জানা অত্যন্ত জরুরি। বিশ্বের অন্যতম শীর্ষ গণমাধ্যম, ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ একটি স্টোরি করেছে এই বিষয়ে। আমরা সেই স্টোরির আলোকেই কি ঘটনা ঘটছে সেটি বুঝতে চেষ্টা করব। বন্ধুরা, এই পুরো ঘটনার সূত্রপাত মাত্র 1 মাস আগে। একটি মামলার শুনানির সময় ভারতের সুপ্রিম কোর্টের শীর্ষ বিচারপতি সূর্যকান্ত দেশের বেকার যুবকদের উদ্দেশ্যে এমন একটি মন্তব্য করেন যা কেউ স্বপ্নেও ভাবেনি। তিনি দেশের বেকার তরুণদের তুলনা করেন তেলাপোকা এবং পরজীবী বা প্যারাসাইটের সাথে। বিচারপতি সূর্যকান্ত ঠিক কি বলেছিলেন তা যদি আমি হুবহু আপনাদের জানাই, তিনি বলেছিলেন, আজকাল এমন কিছু তরুণ আছে যারা তেলাপোকার মতো, যারা কোনো চাকরি পায় না বা পেশাগত জীবনে কোনো জায়গা করতে পারে না। এদের মধ্যে কেউ কেউ গণমাধ্যম কর্মী হয়ে যায়, কেউ সোশ্যাল মিডিয়া চালায়, কেউ আরটিআই অ্যাক্টিভিস্ট বা অন্য কোনো ধরনের আন্দোলনকারী হয়ে ওঠে এবং তারা সবাইকে আক্রমণ করা শুরু করে। ভেবে দেখুন, দেশের কোটি কোটি বেকার তরুণ যারা বছরের পর বছর পড়াশোনা করে একটা চাকরির জন্য লড়াই করছে, তাদের এই শিক্ষাগত ও কর্মসংস্থান সংকটের দিনে দেশের শীর্ষ আদালত থেকে তেলাপোকা বলে কটাক্ষ করা হলো। যদিও পরবর্তীতে বিচারপতি সূর্যকান্ত ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেন এবং বলেন যে তিনি আসলে ভুয়া ডিগ্রিধারী ব্যক্তিদের কথা বুঝিয়েছেন, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে।
এই অপমান ভারতের তরুণদের বুকে তীরের মতো গিয়ে বেঁধেছে, আর এই অপমানই পরিণত হয়েছে এক মহা বিস্ফোরণের জ্বলন্ত সলতেতে। অপমানের এই আগুনকে একটি সুনির্দিষ্ট আন্দোলনে রূপ দেন 30 বছর বয়সী এক তরুণ অভিজিৎ দীপকে। তিনি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছেন। বিচারপতির এই মন্তব্য পড়ার পর তিনি মোদির দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নামের সাথে মিলিয়ে সম্পূর্ণ ব্যঙ্গাত্মকভাবে তৈরি করেন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। অভিজিৎ দীপকে দ্য টেলিগ্রাফ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে অত্যন্ত গর্জে উঠে বলেছেন, এই ব্যবস্থার কাছে আমরা কেবলই ক্ষতিকারক পোকা, আমাদের কোনো গুরুত্ব নেই, আমাদের খুব সহজেই উপেক্ষা করা যায় এবং আমরা সম্পূর্ণ ফেলে দেওয়ার মতো বস্তু। কিন্তু ভুলে যাবেন না, তেলাপোকা কিন্তু যে কোনো কঠিন পরিস্থিতিতেও টিকে থাকে। আপনি আমাদের দমন করার চেষ্টা করতে পারেন, কিন্তু আমাদের কোনোদিনও নির্মূল বা শেষ করতে পারবেন না। অভিজিৎ রসিকতা করে বলেন, তার এই দল আসলে অলস, বেকার এবং চিরকাল সত্যের পক্ষে থাকা তরুণদের প্রতিনিধিত্ব করে। আর দেখতে দেখতে এই স্যাটার বা কৌতুক সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। শুধুমাত্র ইনস্টাগ্রামেই এই ককরোচ জনতা পার্টির ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে গেছে 22 মিলিয়ন, অর্থাৎ প্রায় 2,20,00,000, যা ভারতের যে কোনো প্রথাগত রাজনৈতিক দলের সোশ্যাল মিডিয়া রিচের চেয়ে কোনো অংশে কম নয়। এখন প্রশ্ন হচ্ছে, একটা সাধারণ ব্যঙ্গাত্মক পেজে কেন 2 কোটির বেশি মানুষ যুক্ত হলো? কারণ এর পেছনে রয়েছে এক গভীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষত। ভারতের মোট 142 কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বয়স 30 বছরের নিচে, আর এই বিশাল তরুণ প্রজন্মের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। এর সবচেয়ে বড় এবং সাম্প্রতিক কারণ হলো ভারতের সরকারি পরীক্ষা ব্যবস্থায় চরম বিপর্যয়। প্রতি বছর ভারতের কোটি কোটি তরুণ নিজেদের জীবনের শেষ সম্বলটুকু দিয়ে অত্যন্ত প্রতিযোগিতামূলক পাবলিক পরীক্ষাগুলোতে অংশ নেয়, যাতে একটা ভালো উচ্চশিক্ষা বা সরকারি চাকরি পাওয়া যায়। কিন্তু গত কয়েক বছর ধরে একের পর এক প্রশ্নপত্র ফাঁস বা পেপার লিক, খাতা মূল্যায়নে চরম ভুল এবং টেকনিক্যাল ফেইলিওর বা প্রযুক্তিগত ব্যর্থতা তরুণদের ক্ষোভকে চূড়ান্ত সীমায় নিয়ে গেছে। তরুণদের মনে হচ্ছে পুরো প্রাতিষ্ঠানিক ব্যবস্থাটাই অযোগ্যতায় ভরে গেছে। দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বাড়লেও তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। সরকারি ডাটা বলছে 15 থেকে 20 বছর বয়সীদের মধ্যে বেকারত্ব 2024 সালের 10.3% থেকে কমে 2025 সালে 9.9% হয়েছে। কিন্তু বিশ্বব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য পুরো উল্টো কথা বলছে। বিশ্ব ব্যাংকের ডেটা অনুযায়ী 15 থেকে 24 বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার গত বছর ছিল প্রায় 16%। আরো ভয়ানক তথ্য দিয়েছে আজিম প্রেমজি ইউনিভার্সিটি। তাদের একটি সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে 20 থেকে 29 বছর বয়সী বেকার ভারতীয়দের মধ্যে 67% উচ্চশিক্ষিত স্নাতক বা গ্রাজুয়েট, অর্থাৎ পড়াশোনা শেষ করে ডিগ্রি হাতে নিয়েও যুবকরা চাকরি পাচ্ছে না। এই তীব্র হতাশা এবং ক্ষোভেরই বহিঃপ্রকাশ হলো এই তেলাপোকা আন্দোলন। এতদিন এই আন্দোলন ছিল কেবলই ইন্টারনেটে, রিলসে আর মিমে, কিন্তু গতকাল শনিবার এই অনলাইনের শক্তি প্রথমবার আছড়ে পড়ল দিল্লির রাজপথে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আমেরিকা থেকে সরাসরি উড়ে আসেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিজের জীবনের প্রথম রাজনৈতিক স্ট্রিট প্রোটেস্ট বা রাজপথের আন্দোলনে নেতৃত্ব দিতে। দিল্লির পার্লামেন্টের কাছে প্রতিবাদী জোনে শত শত তরুণ এসে জড়ো হয়। তাদের হাতে ছিল এআই জেনারেটেড তেলাপোকার পোস্টার এবং প্ল্যাকার্ড, আর তাদের স্লোগানে কেঁপে ওঠে দিল্লির রাস্তা। তারা স্লোগান দিচ্ছিল, ককরোচেস আর কামিং, ধর্মেন্দ্র প্রধান ইজ গোয়িং, অর্থাৎ তেলাপোকা আসছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিদায় নিশ্চিত। হ্যাঁ বন্ধুরা, এই আন্দোলনের বর্তমান মূল দাবি হলো ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। অভিজিৎ দীপকে স্পষ্ট ভাষায় বলেছেন, একজন শিক্ষামন্ত্রী যার নাকের ডগায়
এত বড় বড় পরীক্ষা কেলেঙ্কারি আর বিশৃঙ্খলা ঘটছে, তিনি কিভাবে নিজের পদে বহাল থাকেন? এই অসংবেদনশীল রাষ্ট্র ব্যবস্থা আমাদের সবাইকে বোকা বানাচ্ছে। অভিজিৎ আরো জানান, তিনি কোনো ব্যতিক্রমী কেউ নন। তিনি নিজে মহারাষ্ট্রের সম্ভাজিনগরের একটি দলিত পরিবারে বড় হয়েছেন। জাতিগত বৈষম্য ও সামাজিক অসমতা তিনি খুব কাছ থেকে দেখেছেন। নিজের অধিকার রক্ষার তাগিদেই 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার আগে তিনি আম আদমি পার্টি বা এএপি এর সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট হিসেবেও কাজ করেছিলেন। তাই সাধারণ তরুণদের মানসিকতা তিনি খুব ভালো করেই বোঝেন। তাহলে কি এই তেলাপোকা আন্দোলন সত্যিই নরেন্দ্র মোদীর 12 বছরের শক্তিশালী শাসনকে ক্ষমতাচ্যুত করতে পারবে? দ্য টেলিগ্রাফ কিন্তু এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত রাজনৈতিক বিশ্লেষণ তুলে ধরেছে। আমাদের মনে রাখতে হবে, নরেন্দ্র মোদী এখনো বিশ্বের অন্যতম জনপ্রিয় নির্বাচিত নেতা। গত মার্চ মাসে প্রকাশিত মর্নিং কনসাল্টের একটি আন্তর্জাতিক জরিপ অনুযায়ী ভারতের 68% মানুষ এখনো মোদীর কাজকর্মের উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। ফলে যে কোনো বিরোধী দলের জন্য মোদীকে চ্যালেঞ্জ করা অত্যন্ত কঠিন। অভিজিৎ দীপকের নিজেও স্বীকার করেছেন যে তারা কোনো নির্বাচনী দল নন এবং সরাসরি মোদীকে ক্ষমতাচ্যুত করার দাবি তারা করছেন না। কিন্তু তরুণেরা যে মোদী সরকারের ওপর অন্ধভাবে ভরসা রাখছে না, এই আন্দোলন তার প্রমাণ। ভারতের বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষক এবং ভারত জোড়ো অভিযানের জাতীয় আহ্বায়ক যোগেন্দ্র যাদব এই বিষয়ে দ্য টেলিগ্রাফকে একটি দারুণ কথা বলেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এখনই সিজেপিকে একটি স্থায়ী বৃহৎ আন্দোলন বা মুভমেন্ট হিসেবে দেখা ভুল হবে। এটি আসলে একটি বিশেষ মুহূর্ত বা মোমেন্ট। এই মুহূর্তটি আসলে মোদী সরকারের প্রতি তরুণদের ক্রমবর্ধমান অসন্তোষ, বিরোধী দলগুলোর শূন্যতা এবং সাধারণ মানুষের ভেতরে জমে থাকা অর্থনৈতিক কষ্টের বহিঃপ্রকাশ। যোগেন্দ্র যাদব আরো যোগ করেন, বর্তমান ভারতে সরকার মিডিয়া, নির্বাচন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ প্রায় সম্পূর্ণ করে ফেলেছে। যখন প্রথাগত সংসদীয় বিরোধী দলগুলো তরুণদের এই ক্ষোভকে রাজপথে ফুটিয়ে তুলতে ব্যর্থ হচ্ছে, ঠিক তখনই এই ডিজিটাল স্পেস বা শূন্যস্থান ব্যবহার করে মিম, কৌতুক আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের অভিনব তেলাপোকা আন্দোলন জন্ম দিচ্ছে। বিশ্ব রাজনীতিতে এখন গম্ভীর বক্তৃতার চেয়ে মেম আর হিউমার বা রসিকতা অনেক বেশি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠছে। অভিজিৎ দীপকের একটি কথা দিয়ে আমরা এই মুহূর্তের ভিডিওটি শেষ করতে চাই। তিনি বলেছেন, আজকের ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলো তরুণদের কেবল 5 বছর পর পর ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে, কিন্তু রাজনীতি কোনো মৌসুমী ব্যবসা বা সিজনাল অ্যাক্টিভিটি নয়। এটি হলো প্রতিদিন সরকারকে প্রশ্ন করার এবং অধিকার বুঝে নেওয়ার একটি প্রক্রিয়া। বন্ধুরা, এই ককরোচ জনতা পার্টির উত্থান আমাদের ভারত ও বাংলাদেশের যুব সমাজকে একটা মস্ত বড় শিক্ষা দেয়। যখন তরুণদের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন তারা প্রতিবাদের জন্য কোনো বড় নেতার অপেক্ষা করে না। একটা সাধারণ মিম কিংবা একটা সামান্য উপহাসকেও তারা রাষ্ট্র কাঁপানো হাতিয়ার বানিয়ে তুলতে পারে। এখন প্রশ্ন আসছে যে এই ককরোচ জনতা পার্টি কি সত্যি ভারতের প্রথাগত রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনতে পারবে, নাকি এটি সোশ্যাল মিডিয়ার বুদবুদের মতোই মিলিয়ে যাবে? এখন সেটি দেখার বিষয়, কারণ এই যে সোশ্যাল মিডিয়ায় উত্থান হয়ে আমি শুরুতে এই যে উদাহরণগুলো দিলাম, অনেকগুলো সরকার পতন হয়েছে, এবং এই যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা সোশ্যাল মিডিয়া আন্দোলনকারীদের অবস্থা দেখে বিশ্ব ব্যবস্থা যখন মনে করে যে এই দেশের সরকারটা ফেলে দিতে হবে, আমরা যেটিকে সহজ ভাষায় বলি ডিপ স্টেট, ওই তরুণদের মধ্যে কিন্তু ঢুকে যায়। বাংলাদেশে ঢুকে গেছে, শ্রীলঙ্কায় ঢুকে গেছে, নেপালে ঢুকে গেছে, বিভিন্ন জায়গায় ঢুকে গেছে, বাংলাদেশে তো সুস্পষ্ট। আজকে ভারতেও যদি ঢুকে যায়, আরো ইন্ধন যোগায়, পেছন থেকে যদি আগুনে তুষ ছেটায়, তাহলে কি পরিণতি হবে? ভারতে এটি হয়তো হবে না, কারণ আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার পারদ কতটা খানিক আগে সেটি বললাম। এখন দেখার বিষয় যে সামনে কি ঘটতে যাচ্ছে, আমরা নিশ্চয়ই দেখব।
এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।